গণভোট মানে আপনি কি সংবিধানের দেশে আছে না নেই, স্থগিত তো না, তো এই সংবিধানে আবার গণভোটের বিধান নেই, তো সেই বিতর্কটাও আছে সামনে। আমি আসছি আপনার কাছে, ডক্টর জাহিদুর রহমানের কাছ থেকে শুনে আসতে চাই যে সাম্প্রতিককালে সংবিধান নিয়ে যে আলোচনা হচ্ছে যে কী করা উচিত এবং এই রিফর্মস নাকি সংবিধানেই আসলে রিফর্মগুলো আনতে হবে যেটা টেকসই হতে পারে, এবং সেক্ষেত্রে সংবিধান নতুন করে রচনা না আগেরটাকে ঠিকঠাক করা, এবং ঠিকঠাক করতে গেলে কি হয় সেটা আবার আমি মিস্টার মঈন ফিরোজের কাছে যাব, কারণ তার কিছু এক্সপিরিয়েন্স আছে, শুনবো ডক্টর জাহিদুর রহমান। ধন্যবাদ আপনাকে। প্রথম কথাটা হচ্ছে আমাদের 15th অ্যামেন্ডমেন্টের পর আমরা বলছি খুব যে স্ট্রাকচার দাঁড়িয়েছে আমাদের কনস্টিটিউশনে, এটা হাসির ব্যাপার আসলে। মানে আমরা এমন কতগুলো কাণ্ড করেছি যে আপনি নিজেই বলছিলেন যে 1/3 অফ দ্য আর্টিকেলস আমরা পরিবর্তনের অযোগ্য করছি। এটা একেবারে বেসিক কনসেপ্টের সাথে কনফ্লিক্ট করে। আপনি ভবিষ্যৎ প্রজন্ম, মানে কথার কথা 500 বছর বাংলাদেশ পর হলো, আমাদের ফান্ডামেন্টাল রাইটস তখন কোন জায়গায় যেতে পারে আমরা ধারণা করতে পারি? তো আমি কিছুই করতে পারবো না, মানে পরিস্থিতিটা এই রকম। ধরুন আমাদের মত প্রকাশের স্বাধীনতা, নানান রকম কন্ডিশনস আছে। আমাদের সোসাইটি কোনো একদিন ম্যাচিওর্ড হলো, কোনো একজন মানুষ মনে করলো আমি এটাকে অলমোস্ট আনকন্ডিশনাল করে দেবো। আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটায় ফ্রিডম অফ স্পিচ নিশ্চিত করা হয়েছে, আমাদের মতে কন্ডিশনাল না। আমরা কিন্তু যদি কিন্তু বলে অনেক কিছু, ইভেন প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা বা সম্পর্ক কনস্টিটিউশনে উল্লেখ করেছি। প্রতিবেশী না, বন্ধু রাষ্ট্র, আচ্ছা সরি, বন্ধু রাষ্ট্র। সো আমরা কনস্টিটিউশনে উল্লেখ করেছি এমন কথা। মানে আমি শুরুতে কি পরিমাণ বার আসলে দিচ্ছি, ফলে সরকার যে কোনো আইন যখন করছে, কথার কথা এটার আলোকে আপনি যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে একই জিনিস ঢুকিয়েছেন, টেকনিক্যালি আমরা যে কেউ লজিক্যাল সমালোচনা করলে করে ফেলতে পারি, সেগুলো আমাদের কনস্টিটিউশনে আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 15th আগে, আমি 15th পর থেকে চেঞ্জই করতে পারছি, কিন্তু 15th আগেও আমাদের কনস্টিটিউশন কি ঠিক ছিল? বা আমি আরও পেছনে যাই, আমরা খুব 72-এর সংবিধান বলে অনেকে খুব আবেগ আপ্লুত হতে দেখি, খুব ভালো ছিল। একটা ছোট প্রশ্ন করি, মানে আমাদের ফোর ফাদাররা এই কনস্টিটিউশন লিখেছেন, কথা এসছে কপি, এবং বিশেষ করে ভারতের ফেডারেল পার্টটা বাদ দিয়ে মোটামুটি ভারতের কনস্টিটিউশনের একটা বিরাট অংশ এখানে অ্যাডপ্টেড হয়েছে। এবং আমি সারপ্রাইজিংলি দেখলাম ইন্ডিয়ান কনস্টিটিউশনেও নির্বাচন কমিশনের একটা আইন তৈরি হবে এবং সেটার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হবে। আমাদের যা হুবহু ভারতে তা, ভারতও এতদিন আইন তৈরি করে নাই, এই কিছুদিন আগে আইন তৈরি করলো। তো এখন প্রবলেম হচ্ছে, আমি 72-র কথা বলি, মানে আমরা যখন একটা রাষ্ট্র তৈরি করতে যাই, আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা, একটা রিপাবলিক কি আসলে, ফান্ডামেন্টাল প্রশ্নটা যদি যাওয়া, রিপাবলিক হচ্ছে, আমরা রিপাবলিক তৈরি করতে গেলাম কেন আমরা মোনার্কি থেকে সরে আসলাম। আমরা সেই পুরনো ম্যাগনা কার্টার কথা যদি বলি, 800 বছর আগে ডিবেটটা কি ছিল? ডিবেটটা ছিল, রাজা তুমি সব কিছু করতে পারবা না, তুমি আইন তৈরি করো, তুমি ধরে আনো একজনকে, তুমিই বিচার করো। সো একজনের হাতে সব ক্ষমতা। সো উই ডিসাইডেড টু সেপারেট দ্য পাওয়ার্স, একটা স্টেটের পাওয়ার আলাদা করব। আমরা শাসন বিভাগ করব, আমরা আইন প্রণয়ন বিভাগ করব বা লেজিসলেচার করব, এবং আমরা বিচার বিভাগ করব। 72-এর সংবিধান বা বাংলাদেশ জন্ম হয়েছে একটা ফল্টি রিপাবলিক হিসাবে, যার কোনো আইন বিভাগ নেই। আই রিপিট, বাংলাদেশে কোনো আইন বিভাগ শুরু থেকে ছিল না। ধরুন একটা কনস্টিটিউশন আর্টিকেল 70 আছে, যেটার মাধ্যমে কোনো পার্লামেন্টারিয়ান তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না। তো আমরা যে দাবি করছি এটা আইন প্রণয়ন হবে, সরকার বা আরও স্পেসিফিকলি যদি সরকার প্রধান যদি মনে করেন এই আইনটা উনি উত্থাপন করবেন বিল আকারে, এটার বিরুদ্ধে কোনো ভোট নাই, সুতরাং উনি যা চাইছেন সেটাই পাস হচ্ছে, তাই তো? তো তাহলে কি আমাদের লেজিসলেচার কোনোদিন ছিল? 72-তে ছিল? উত্তর হচ্ছে না। কেউ ডিবেট করি আমরা যে এটা হলে হর্স ট্রেডিং হবে ইত্যাদি ইত্যাদি। আই অ্যাগ্রি, এটা ভুল না, আমিও মনে করি। কিন্তু পাকিস্তানের 63A ওদের কনস্টিটিউশন, আমরা পাকিস্তান বললে আবার অনেকে খুব সমালোচনা করি, তা খুব সুন্দরভাবে এটাকে ডিল করেছে, এটার আলাপ এখনও আছে। সেটা হলো, তারা বলেছে 3টা ক্ষেত্রে যখন প্রাইম মিনিস্টার নির্বাচিত হবেন তখন ভোট বিরুদ্ধে দেওয়া যাবে না, যখন নো কনফিডেন্স হবে এবং ট্রেজারি বিল মানি বিল হবে তখনও দেওয়া যাবে না, আরেকটা হচ্ছে যখন কনস্টিটিউশন অ্যামেন্ড করবে তখনও দেওয়া যাবে না। এই 3টা ছাড়া যে কোনো বিলে পাকিস্তানে সরকার যারা আছে সেই দলের লোকজন দলের বিরুদ্ধে ভোট দিতে পারে। ব্যাপারটা দর্শকদের জন্য সহজ করে বলি, তাহলে সরকার যদি কোনো আইন আনে যেটা তার দলের সদস্যরা মনে করছেন এটা পাস হওয়া উচিত না, তারা কিন্তু বিরুদ্ধে ভোট দিতে পারেন। ফলে যেটা হলো, আইন বিভাগ একটা আলাদা উইং হিসাবে আমাদের সামনে আবির্ভূত হলো। দিস ইজ কল্ড সেপারেশন অফ পাওয়ার। ট্রাম্পের কত আইন, কত স্টেপ সেনেটে আটকে গেছে না, অথচ সেনেটে কিন্তু রিপাবলিকানদের মেজরিটি ছিল। সো 72-এও আমরা আসলে যে সংবিধান করেছি, ফান্ডামেন্টালি আমাদের রিপাবলিক ওই দিনই তৈরি হয়নি। আমরা কিভাবে এটা করলাম আমি আসলে জানি না, আজকে এটা যখন দেখি। তারপর প্রাইম মিনিস্টারের
আনবিলিভেবল পাওয়ারের কথা বলছি, বা আমরা যেটা করছি, আমরা যেভাবে করেছি, আমরা ওই আলাপগুলো এখন অনেকেই জানেন যে আমরা এক্সিকিউটিভকে আমাদের কিন্তু লেজিসলেচারের আগে কনস্টিটিউশন এনেছি, তো আমাদের মাইন্ডসেট কিন্তু ইজ ভেরি ক্লিয়ার তখন থেকে। তো আমরা তো আসলে এগুলো করি না, আমরা আসলে এটা একটা প্রধানমন্ত্রী শাসিত পদ্ধতি করেছি, যেটা প্রেসিডেন্ট শাসিত পদ্ধতির চাইতে আদলেও না, মানে ওখানে আরো অনেক বেশি পাওয়ারফুল। মানে আমরা অ্যাপারেন্টলি ধারণা করি যে আমেরিকার কথা খুব আসে যে প্রেসিডেন্টের অনেক ক্ষমতা, না, প্রেসিডেন্টের আমরা আমেরিকার ওই যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বাজেট পাস করছে না, ছাড় করছে না, আমেরিকার গভর্নমেন্ট বন্ধ হয়ে গেছে, সরকার কিছু করতে পারছে না, তারপর বসে পরস্পরকে কনভিন্স করছে, সেনেটে কত নিয়োগ বাতিল হয়ে যায়। একটা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করা চাইলেই হয়? নো, আপনি আনবেন, ভেটিং হবে, সেনেটে হিয়ারিং হবে, তারপর আর আপনি বাংলাদেশে বসে সে 72 সালের সংবিধানে বসে আপনি চাইলেন আর সেটা যে কোনো সময় হয়ে গেল। 3 নাম্বার অপশন হচ্ছে, তখনও আমাদের ছিল একটা আইন থাকবে, কথার কথা আইনে অনেক কিছু লিখবেন, আগে দুটো অপশন আছে, তো জাস্ট আপনি পাঠালেন ও হয়ে যায়। সুতরাং অকল্পনীয় রকম ক্ষমতা আসলে আমরা দিয়ে রেখেছিলাম টেকনিক্যালি। হ্যাঁ, লিখে ফেললেও সেটা এফেক্টিভ হবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট। সো এত কিছু আরও অনেক ইস্যুজ আছে, এগুলো সব যদি একত্র করি 72তেও আমাদের কোনো সহি সংবিধান ছিল না। সুতরাং আমাদের সংবিধান পাল্টাতে হবে। কিভাবে করব এখন সেটা হলো প্রশ্ন, কারণ দুটো আলাপ এসছে যে এটাকে কি আমরা অ্যামেন্ড করে কতটুকু ঠিক করতে পারবো, আর একটা আলাপ হচ্ছে মানে আমাদের একটা সেকেন্ড রিপাবলিকই দরকার। প্রসিডিউরালটা ভাইয়া ভালো বলবেন, কিন্তু এই দুইটা আলাপই এই মুহূর্তে মাঠে আছে। এর মধ্যে একটা জিনিস একটু যোগ করে রাখতে চাই, যে কনস্টিটিউশনের পরে এসে এটা খুব টাফ হয়ে গেল, যে অ্যামেন্ডমেন্টের পর 15th অ্যামেন্ডমেন্ট, সেটা কোর্টে চ্যালেঞ্জড হয়েছে, ওখানে কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস ভাঙা হয়েছে, আমি ধারণা করি যে এটা বাতিল হবে। একটা হচ্ছে, আপনি যে কনস্টিটিউশনের 1/3 আনএমেন্ডেবল করে ফেলছেন, এটা কখনোই কোনো পার্লামেন্ট এরকম কিছু করতে পারে না। এটা বেসিক ইয়ের সাথে, মানে পার্লামেন্টের যে বেসিক ফাংশন আছে তার সাথে কনফ্লিক্ট করে। আর গণভোটের কথা বললেন, আমাদের যখন 15th অ্যামেন্ডমেন্ট হয় তখন কিন্তু আমাদের কনস্টিটিউশনে গণভোট ছিল। 5th অ্যামেন্ডমেন্টে প্রথম গণভোট ছিল, পরে 12th এসে 5th এর মতো ইনডিসক্রিমিনেট না, কিছু ফান্ডামেন্টাল রাইটসের কিছু জায়গায় গণভোট রেখে দেওয়া হয়েছিল। তো আপনি সেই ধারাগুলো কিন্তু পাল্টেছেন এই 15th এসে, যে আপনি অপরিবর্তনীয় করছেন ওটার উপরে হাত দিয়েছেন, কিন্তু আপনি গণভোট নেন নাই। সো এটাও আপনার 12th সাথে 12th যে অ্যামেন্ডমেন্ট আছে তার সাথে সিরিয়াসলি কনফ্লিক্ট করে। সো এখন আমাদের নতুন আলোচনা বোধহয় এভাবে হওয়া উচিত, এক্সিস্টিং কনস্টিটিউশন না, 15th বাতিল হওয়ার, অর্থাৎ আগের কনস্টিটিউশন যেটা আছে সেটাকে ধরে আমরা অ্যামেন্ড করতে পারবো নাকি নতুন করে লিখবো। আমার কাছে মনে হয় দুটো যে কোনোটা করেই, কারণ আমি অ্যামেন্ড যদি করতে চাই অনেক করা যায়। 15th অ্যামেন্ডমেন্টে তো 1/3কে অপরিবর্তনীয় করা হয়েছে, সাথে অন্যান্য যেসব জায়গায় চেঞ্জ হয়েছে প্রায় 2/3 জায়গায় কম বেশি আপনি চেঞ্জ তো করেছেন। সুতরাং একটা অ্যামেন্ডমেন্ট দিয়ে অনেক জায়গায় চেঞ্জ করা সম্ভব। এটা এখন একটা টেকনিক্যাল ডিবেট যে আসলে কিভাবে করা যাবে, কিভাবে করা উচিত, যেটা ডক্টর জাহেদ বলছেন যে 15th অ্যামেন্ডমেন্ট